আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটা খুবই মজাদার কবিতা কপোতাক্ষ নদ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ তোমাদের বইয়ের যেটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা সেটা কপোতাক্ষ নদ, এই কবিতাটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এই ক্লাসটা এমন করে ডিজাইন করা আছে যে একটি ক্লাসের মাধ্যমে তুমি এই অধ্যায়ের বেসিক সম্পর্কে ক্লিয়ার হবা, সিকিউ সম্পর্কে ক্লিয়ার হবা, এমসিকিউ সম্পর্কে ক্লিয়ার হবা, এসকিউ সম্পর্কে ক্লিয়ার হবা। অর্থাৎ একটি ক্লাস করার মাধ্যমে তুমি এই টপিকস রিলেটেড, কপোতাক্ষ নদ রিলেটেড যতগুলো কোশ্চেন বোর্ডে আসতে পারে বা বিগত সালের পরীক্ষাতে আসতে পারে সবগুলোই কিন্তু তুমি ক্লিয়ার হয়ে যাবা। তো চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা সুন্দরভাবে শুরু করি। তো চলো আমরা দেখি। তো প্রথমে এটার আগে কবি পরিস্থিতিটা আমরা একটু দেখে নেই, তারপর আমরা ধীরে ধীরে তোমার হচ্ছে এই কি বলে কবিতাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কবি পরিস্থিতি যদি প্রথমে দেখি, তো এটা কে লিখেছেন বলো তো? তোমরা সবাই জানো। তো তোমার হচ্ছে কপোতাক্ষ নদটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কে লিখেছেন বলো তো? মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। তাহলে বানানটা খুব ভালো করে খেয়াল করবা। তোমরা অবশ্যই পরীক্ষাতে বানানগুলো ভুল করো, তো বানান ভুল করলে কিন্তু মার্ক কাটা যাবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে কপোতাক্ষ নদ লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ওকে। তো তার জন্ম পরিচয় যদি আমরা দেখি, তার জন্মটা কি দেখো তো, জন্মটা একটু যদি খেয়াল করো ভালো করে। জন্ম তারিখ তিনি হচ্ছে 1924 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? যশোরের সাগরদাড়ি গ্রামে, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। তাহলে আমরা যদি বলি যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ কত, হলে এমসিকিউ আকারে পরীক্ষাতে আসতে পারে, তখন বলবো 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। কোথায়? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তো এখন মাইকেল মধুসূদন দত্ত তিনি তো হিন্দু ছিলেন, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে হিন্দু কলেজে অধ্যয়ন করার সময় তার ব্যক্তি জীবন যদি আমরা দেখি, ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ সৃষ্টি হয়, অর্থাৎ ভালোবাসা সৃষ্টি হয়। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। তার নাম ছিলেন মধুসূদন দত্ত। তো তিনি হিন্দু কলেজে যখন অধ্যয়ন করেন তখন মূলত ইংরেজি ভাষার প্রতি তার একটা ফিলিংস তৈরি হয় বা ভালো লাগা তৈরি হয়। সেখান থেকে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তিনি এত খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে কী হন? দীক্ষিত হন। এবং তখন থেকেই তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি তার প্রবল ইচ্ছা ও ইংরেজি ভাষা সাহিত্য সাধনায় তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষা সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেন। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু ছোট্ট কথা বলি, কবি ছিলেন নর্মালি হিন্দু। হিন্দু বলতে ভারতীয় বা বাংলাদেশও যাই বলো তুমি, কেন তৎকালীন তো ভারতীয় ছিল। তো তার মধ্যে ভারতীয় বা বাংলাদেশির বাঙালি পরিচয়টা খুব বেশি তাকে ফিল দিত না। তিনি চিন্তা করতেন যে আমি তো তোমাদের মতো না, আমি তো একটু আপডেট, আমি ইংরেজদের মতো। তো আমি যদি ইংরেজদের মতো বিখ্যাত হতে চাই, তো তিনি চিন্তা করলো যে আমি যেহেতু উঁচু লেভেলের লোক, নিজে নিজে ভাবলো, তো আমি যে কবিতাগুলো রচনা করবো বাংলা ভাষায় বা যে ভাষায় লিখি না কেন, এটার মর্ম বাঙালিরা বুঝতে পারবে না। তো সেই জন্য তিনি কি করলেন? তিনি ব্রিটিশদের আদলে বা পাশ্চাত্যের আদলে তিনি নিজেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করলেন। হিন্দু থেকে তিনি কি ধর্মে চলে গেলেন? খ্রিস্ট ধর্মে চলে গেলেন। এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তিনি তারপরে চলে গেলেন ফ্রান্সে। কোথায় চলে গেলেন বলো তো? ফ্রান্সে চলে গেলেন। তো সেখানে গিয়ে তিনি ইংরেজি ভাষায় কবিতা লেখা শুরু করলেন। বা তখন দেখা গেল যে ইংরেজি ভাষায় যতই তিনি কবিতা লেখুক, সেটা তাদের মধ্যে খুব একটা কি তৈরি করতে পারলো না, আলোড়ন সৃষ্টি করতে পারলো না। তো কবির মধ্যে বাঙালি পরিচয় বা ভারতীয় পরিচয়টা খুব বেশি ফিল দিত না। তো সেই কারণে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে ইংরেজি ভাবাদর্শে পরিণত হয়ে বা ইংরেজি ভাবাদর্শ গ্রহণ করে তিনি ফ্রান্সে চলে যান। তো সেখানে গিয়ে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেন, বিভিন্ন সনেট কবিতা রচনা করেন। তো দেখা গেল সেগুলো সেখানে বেশি তোলপাড় তৈরি করলো না বা আলোড়ন তৈরি করতে পারলো না। তখন কবি কিন্তু প্রচুর অর্থ কষ্ট তার মধ্যে দেখা যায়, মানে
প্রচুর অর্থ কষ্টে পড়ে যায়, যে টাকার অভাবে তিনি ঠিকমতো বাড়ি ভাড়া দিতে পারতেছেন না, খাবার খরচ মেটাতে পারতেছেন, এরকম অর্থ কষ্টে কিন্তু তিনি পড়েন। তখন তিনি রিয়েলাইজ করেন যে আমি যতই ইংরেজি ভাষায় কোনো কিছু লিখি ওটা ইংরেজদের মধ্যে তেমন কোনো ফিল দিবে না, ওই আমার এই লেখার গুরুত্বটা আমার দেশি মানুষ অর্থাৎ আমার জাতি মানুষ বাঙালি তারাই ঠিকমতো এটা আমাকে কদর করবে। পরে কিন্তু কবির ভুলটা ভেঙে যায়। তো এই যে বিষয়টা, কবি নিজেকে প্রথম অবস্থায় মনে করতো যে বাঙালিরা নিচু শ্রেণীর, তারা আমার কোয়ালিটি বুঝতে পারবে না বা আমার লেখার তারা কদর বুঝবে না, সেই জন্য তিনি নিজেকে নিয়ে গেছেন কোথায় বলতো, তিনি নিজেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে ফ্রান্সে চলে গেছেন। সেখানে গিয়ে যখন ইংরেজি ভাষায় কবিতা লিখলেন তখন দেখলেন যে এর গুরুত্ব ইংরেজি মানুষ ইংরেজদের কাছে এর গুরুত্ব বেশি একটা নাই, তখন অর্থে কষ্ট পড়েন। কবি কি কষ্ট পড়েন বলতো, অর্থ কষ্টে পড়েন। তো অর্থ কষ্টে পড়ার কারণে তিনি বুঝতে পারেন যে আহারে আমার তো এই দেশে তো লোকজন আমাকে ভ্যালু দিচ্ছে না, তাহলে আমি আবার আমার দেশের নিয়ে কাজ করি বা এই ভারতবর্ষ বা বাংলাদেশ নিয়ে কাজ করি, তাদের জনগণের উদ্দেশ্যে লিখি, তাহলে তারাই কেবল আমার সত্যিকার কদরটা করবে। তো এই প্রেক্ষাপটেই মূলত এই কবিতাটা কি করা হয়েছে, লেখা হয়েছে। তো সেটাই এখানে বলা হয়েছে যে তিনি হিন্দু কলেজে যখন পড়ালেখা করছে তখন তার হিন্দু পরিচয় এটা তার কাছে বেশি ফিল দিত না, তিনি এই জন্য খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। কত সালে, 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তার নামের আগে মাইকেল যুক্ত হয় এবং পাশ্চাত্যে বা পশ্চিমে যারা আছে এই ব্রিটিশরা, তাদের জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা ও ইংরেজি ভাষা সাহিত্যের তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষা সাহিত্যে রচনায় উদ্বুদ্ধ করেন, ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি করে এবং সেই ভাষায় তিনি কবিতা গল্প লেখা শুরু করেন। কিন্তু বাস্তবে দেখা যায় কি, সেখানে কিন্তু তিনি খুব বেশি আলোড়ন তুলতে পারে নাই। তখন কবির ভুল ভাঙে এবং তখন কবি নিজের স্বদেশের প্রতি আবার নতুন করে কবিতা লেখা শুরু করেন। তো সেটাই মূলত এই কবিতাটা সেই আদলে কিন্তু লেখা হয়েছে। চলো আমরা সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। তো তার উল্লেখযোগ্য রচনা কি, তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই মহাকাব্য কি, মেঘনাদ বধ কাব্য। তার আরও কাব্য আছে, দেখো এগুলো এমসিকিউ আকারে আসবে, হ্যাঁ এগুলো এমসিকিউ এর মধ্যে তোমরা পাবা। তো তার কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। তো এরকম তার অনেক কাব্য আছে। নাটক কি, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এগুলো তার নাটক, এগুলো ভালো করে একটু পড়বা, এগুলো এমসিকিউ আকারে পড়ে। প্রহসন, প্রহসন মানে হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক কোনো বিষয় আর কি, হ্যাঁ একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। তো এগুলো হচ্ছে প্রহসন, এগুলো এমসিকিউ আকারে কিন্তু পরীক্ষাতে তোমাদের আসবে, এগুলো খুব ভালো করে পড়বা। বিশেষ অবদান, বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ ও বাংলা সনেটের প্রবর্তক। আমরা একটু পরেই দেখবো যে সনেট জিনিসটা কি, এটা আমরা দেখবো। তাহলে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ ও বাংলা সনেটের প্রবর্তক তিনি, বাংলা এলে এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে। এবং বাংলা ভাষার একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য তিনি রচনা করেন। তার মৃত্যু হয় কত সালে বলতো, 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি মৃত্যুবরণ করেন। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি মৃত্যুবরণ করেন। তো এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবা। তো সেই আলোকে আমরা কিন্তু কবিতাটা পড়ার চেষ্টা করব। তো তোমাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই, তোমরা যারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো দেখতেছো, যারা আমাদের সাথে পেইড কোর্সে যুক্ত হতে চাও, তারা অবশ্যই আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাংলা প্রথম প্লাস দ্বিতীয় পত্র, হ্যাঁ তোমরা একটু খেয়াল করো, বাংলা প্রথম প্লাস দ্বিতীয় পত্র, দুইটা পত্র একত্রে তোমার হচ্ছে 1020 টাকার বিনিময়ে তোমরা আমাদের বেসিক টু প্রো কোর্সে ভর্তি হইতে পারবা। আমাদের কোর্সের নাম কি বলো, বেসিক টু প্রো কোর্স। এই কোর্সে ভর্তি হইতে পারবা। ইংরেজি প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র দুইটা একত্রে তোমরা 1020 টাকার বিনিময়ে তোমরা আমাদের কোর্সে এনরোল করতে পারবা। আর সাধারণ গণিত তো বুঝতেই পারতেছো, এটা ফুল কোর্স, এটা 1020 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে ভর্তি হইতে পারবা। তো তোমরা ফ্রি ক্লাসগুলো দেখো, দেখার পর যাদের ভালো লাগবে তারা অবশ্যই কোর্সে এনরোল করবা। আর কোর্সে ভর্তি হতে গেলে কি করতে হবে, কোর্সে ভর্তি হতে গেলে এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ 01711070671, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিবা, তাহলে আমাদের অ্যাডমিন তোমাদেরকে বিস্তারিত জানিয়ে তারপর কোর্সে তোমরা ভর্তি হতে পারো। তো কোর্সের ক্লাসগুলো আমরা আরও বেশি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারতেছো। তো চলো আমরা দেখি সামনের দিকে। তো মূল কবিতাটা যদি আমরা বলি, এই যে কপোতক্ষণদের মূল কবিতা, আমি বারবার বললাম যে কবিতাটা কবি কখন লিখছে, কবি কিন্তু বিদেশে বসে লিখছে। হ্যাঁ, আমার কথাটা যদি বুঝতে পারো যে কবি তো এই হিন্দু পরিচয়টাকে খুব বেশি গুরুত্ব দিতেন না প্রথমে, সেই জন্য তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে ইংরেজদের আদলে তিনি ফ্রান্সে চলে যান। তো সেখানে গিয়ে ইংরেজি ভাষায় যখন তিনি কবিতা লিখলেন, লেখার পর দেখলেন যে এটার কোনো ভ্যালু তাদের কাছে নাই বা তীব্র আলোড়ন তৈরি করতে পারতেছে না, তখন কবির চিন্তা হইলো আহারে আমার গুরুত্বটা
এই দেশের জনগণই বুঝবে, এই ভারতীয় উপমহাদেশ বা এই বাঙালিরাই বুঝবে আমার কদরটা, বিদেশিদের কাছে আমার তেমন একটা কোনো গুরুত্ব নাই। তখন তিনি বিদেশে বসে মাতৃভূমিকে, এই দেশকে অনেক বেশি মিস করতেছিলেন। তখন তার স্মৃতি কাতরতার কারণে বিভিন্ন বিষয় তিনি মনে পড়তেছিল, তার শৈশবকালে বিভিন্ন স্মৃতি মনে পড়তেছিল। তো সেই আলোকে কিন্তু তিনি এই কবিতাটা লেখে। তো চলো আমরা কবিতাটা ধীরে ধীরে পড়ার চেষ্টা করি এবং বুঝার চেষ্টা করি। তো প্রেক্ষাপটটা যদি তোমরা বুঝতে পারো তাহলেই তুমি কেবল এই কবিতাটা সুন্দরভাবে কি করতে পারবা, বুঝতে পারবা। তো এখন চলো আমরা দেখি, কবিতাটা একটু জটিল, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে সুন্দরভাবে কবিতাটা তোমরা বুঝতে পারবা। তো দেখো কি লেখা আছে, সতত হে নদ তুমি পড়ো মোর মনে। সতত মানে কি জানো? সতত মানে হচ্ছে সর্বদা, সব সময়, সর্বদা বা সব সময়, সব সময়, সব সময় হে নদ তুমি পড়ো মোর মনে। মানে এই যে কবি কিন্তু এই নদের ওসিলায় বা কপোতাক্ষ নদের ওসিলায় মাতৃভূমিকে বারবার স্মরণ করতেছে, সেটা মাথায় রাখবা। হ্যাঁ, তিনি কিন্তু এই দেশকে মিস করতেছে, সেটা আগে ভালো করে মাথায় রাখবা। তো সতত হে নদ তুমি পড়ো মোর মনে, অর্থাৎ সর্বদা বা সব সময় হে নদ তুমি আমার মনে পড়ো, সেটা বোঝানো হচ্ছে। সতত তোমার কথা ভাবি এ বিরলে। বিরলে মানে একান্ত নিরিবিলিতে। হ্যাঁ, একান্ত নিরিবিলিতে, একান্ত নিরিবিলিতে। তাহলে কি বলা হচ্ছে, সতত সব সময় হে নদ তুমি পড়ো মোর মনে। কবিতা বিদেশে বৈশা কবি চিন্তা করে, সব সময় হে নদ তুমি পড়ো মোর মনে, সতত হে নদ তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ সব সময় তোমার কথা আমি ভাবি যখন আমি একান্ত নিরিবিলিতে থাকি। বিরলে মানে একান্ত নিরিবিলিতে থাকা। তার মানে কবি বুঝতেছো, কবি বারবার বলতেছে যে সর্বদা হে নদ তুমি পড়ো মোর মনে, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ আমি যখন একান্ত নিরিবিলিতে থাকি তখনও তোমার কথা আমার কি করে, মনে পড়ে, সেটা এখানে বোঝানো হয়েছে। এই লাইনটা এবার দেখো, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়ায় একান আমি ভ্রান্তি চলনে। এটা আমরা এখন বুঝতে চাই, ভালো করে দেখো। আচ্ছা, প্রথমে যদি আমরা এই কথাটা একটু দেখি, এইটা একটু আমরা ব্র্যাকেটটা বাদ দিয়ে পড়ি। এইটা দেখো, সতত মানে, সতত মানে কি সব সময়, তব কলকল, তব মানে তোমার, তব মানে কি তোমার, অর্থাৎ কপোতক্ষে নদের কলা বলা হয়েছে। আর কলকল মানে কি, নদীর পানি যে প্রবাহিত হচ্ছে সেই শব্দটাকে কলকল শব্দ বলা হয়। নদীর পানি যে প্রবাহিত হচ্ছে সেই শব্দটাকে কি বলা হচ্ছে, কলকল। তাহলে ভালো করে দেখো, সতত, এই যে কথাটা আমরা একটু পরে পড়তেছি, সতত তব তোমার কলকল জুড়ায় একান আমি ভ্রান্তির ছলনে। কবি তো সুদূর ফ্রান্সে বসে আছে, সেখান থেকে চিন্তা করতেছে যে আমি মানে ভুলের মধ্যে, মানে অনেক সময় স্মৃতির মধ্যে আমরা কি করি, তন্দ্রা থাকি না, আহা আমার কানের মধ্যে মনে হয় কিছু একটা কল 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 ধ্বনি আসতেছে নদীর, এটা বুঝাইছে। ভ্রান্তির ছলনে মানে ভুলের মধ্যে, ভ্রান্তি মানে কিন্তু ভুল, এই ভ্রান্তি মানে কি ভুল। তাহলে কবি এরকম এমনভাবে নিরিবিলিতে যখন থাকে তখন দেখতেছে যে সব সময় তোমার তব কল কল জুড়ায় একান, কবির কান ভ্রান্তির ছলনে, অর্থাৎ কবি ফ্রান্সে বসে নদীর কল কল শব্দটা শুনতে পাচ্ছেন, সেটাই বুঝাইতে চাইছে। তো সেটার উত্তরটা এখানে দেওয়া আছে, যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। অর্থাৎ যেমতি মানে কিছু লোক আছে যারা, নিশা মানে রাত, নিশা মানে কি বলতো, রাত। তাহলে এমন কিছু লোক আছে রাতে স্বপ্ন দেখে, যেমন তো স্বপ্নের মধ্যে বিভিন্ন মায়া মন্ত্রধ্বনি শোনে না, তো তেমনই কবি তোমার হচ্ছে ফ্রান্সে বসে নদীর কলকল ধ্বনিটা তার কানের মধ্যে শুনতে পাচ্ছে। এটাকেই বলি, কবি বলছে যে ভুলের ছলনায় আমি হচ্ছে তোমার কলকল ধ্বনি শুনতে পাচ্ছি, যেমন করে লোক ঘুমের মধ্যে নিশার স্বপনে, রাতের স্বপনে মায়া মন্ত্র ধ্বনি শোনে। তাহলে যেমতি সতত তব কলকল জুড়ায় একান আমি ভ্রান্তি চলেন। তাহলে নদীর কলকল ধ্বনিটা কবি ফ্রান্সে বসে ভুলের মধ্যে শুনতে পাচ্ছে, যে আমার কানের মধ্যে নদীর কলকল প্রবাহিত হওয়া, জল প্রবাহিত হওয়ার কলকল ধ্বনিটা আমি শুনতে পাচ্ছি, যেমন করে যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র। যেমন করে মানুষ রাতের বেলা স্বপনে বিভিন্ন মায়া মন্ত্রধ্বনি শোনে, সেটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝছো। আচ্ছা, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে
কিন্তু স্নেহের এ তৃষ্ণা মেটে কার জলে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের এ তৃষ্ণা মেটে কার জলে। অর্থাৎ কবি বিভিন্ন দেশের বিভিন্ন নদী দেখছে, বহু দেশে দেখিয়াছি মানে অনেক দেশে দেখিয়াছি, বহু নদ দলে অনেক নদ নদী দেখছি, কিন্তু স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। এটা একটু মাথায় রাখবা। কবির মধ্যে যে নদীকে মিস করার যে তৃষ্ণা বা পিপাসা, সেইটা কিন্তু কপোতক্ষ নদ ছাড়া অন্য কোনো নদী দেখে বা অন্য কোনো নদীর পানি পান করে সেইটা কিন্তু তৃষ্ণা মিটতেছে না। সেটাই কবি বুঝছে যে আমি তো ফ্রান্সে বসে বা বিদেশে বসে অনেক নদী দেখতেছি, কিন্তু এই নদীগুলো দেখে আমার তৃষ্ণা, যে মাতৃভূমির প্রতি যে তৃষ্ণা, অথবা তোমার হচ্ছে কি বলে কপোতক্ষ নদকে যে মিস করার যে তৃষ্ণা, সেইটা কিন্তু মিটতেছে না। তাহলে বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। হ্যাঁ, অন্য কোনো নদী দেখে তার এই তৃষ্ণাটা কি করতেছে না, নিবারণ হচ্ছে না, সেটা বুঝাচ্ছে। দগ্ধ শতরূপী তুমি জন্মভূমি স্থনে। তো এখানে বলা হচ্ছে দেখো, নদীর কবি আমরা শৈশবকালে কি মাকে কেমন কেমন করে ভালোবাসি, আমরা মায়ের দুধ পান করে বড় হই না? তো শৈশবকালের স্মৃতি কবি মনে করতেছে যে নদীর এই কলকল ধ্বনি বা নদীর প্রবাহিত জলটাকে কবি মায়ের দুধের সাথে কল্পনা করছে। মায়ের দুধ যেমন একটা শিশুর জন্য অপরিহার্য, এটা ছাড়া যেমন একটা শিশুকে বাঁচানো সম্ভব না, তেমন কবি বর্তমান এতটাই কপোতক্ষ নদকে মিস করতেছে বা শৈশবকে মিস করতেছে, যেটাকে তিনি কপোতক্ষ নদের পানিটাকে তিনি মায়ের দুধের সাথে কি করছেন, তুলনা করছেন। তাহলে দেখো, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, মানে বিভিন্ন দেশে আমি অনেক নদ নদী দেখছি, কিন্তু স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। তাহলে এই যে স্নেহের যে তৃষ্ণা, তার মধ্যে যে শৈশবের স্মৃতি অথবা মাতৃভূমিকে মিস করার যে টেন্ডেন্সি, এইটা কোনো নদী দেখে তার মিটতেছে না। দগ্ধ শতরূপী তুমি জন্মভূমি স্থনে, অর্থাৎ কপোতক্ষ নদের পানিটাকে তিনি এতটাই ভালোবাসে যে তাকে মায়ের দুধের সাথে কি করছে, জন্মভূমির দুধের সাথে অথবা তার মায়ের দুধের সাথে কি করছে, এখানে তুলনা করছে। মা যেমন সন্তানকে দুধ পান করে বাঁচিয়ে রাখে, তেমন জন্মভূমিকে তিনি মায়ের দুধের মতো করে ভালোবাসে। বিষয়টা হচ্ছে এমনভাবে এখানে তিনি এই জিনিসটা ইঙ্গিত করছে আর কি। ব্যাপারটা বুঝছো, যে দগ্ধ শতরূপী তুমি জন্মভূমি স্তনে, মাতৃভূমিকে এতটাই তিনি মিস করতেছে যে তার কাছে এটা মায়ের দুধের মতো মনে হয়েছে। যে শৈশবকালে একটা শিশু যেমন মায়ের দুধ ছাড়া বাঁচে না, তেমন তিনিও জন্মভূমিকে এতটাই ভালোবাসে যে তার প্রতি তার এইরকম একটা ভালোবাসা কি হয়েছে, তার প্রতি কবির প্রতি বা কবির তৈরি হয়েছে মাতৃভূমির প্রতি, সেটাই এখানে কিছুটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখন আর কি হে হবে দেখা যতদিন যাবে, মানে কবি এখন সন্দেহ প্রকাশ করতেছে। কবি তো ফ্রান্সে চলে গেছে, পরিবার থেকেও তিনি বিচ্ছিন্ন, তো তিনি চিন্তা করেন আর কি কখনো দেখা হবে কপোতক্ষ নদের সাথে, আর কি হবে দেখা যতদিন যাবে, বাকি যে কয়দিন দিন আছে বা আমার জীবন বাকি আছে, এতে কি আর কপোতক্ষ নদের সাথে দেখা হবে? কবি এটাই বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা দেখো, প্রজারূপে রাজরূপ সাগরেতে দিতে, বাড়িরূপ কর তুমি, এই যে এইটুকু কর মানে খাজনা। হ্যাঁ, খাজনা। আচ্ছা, রাজা যেমন প্রজাদের কাছ থেকে খাজনা নিত না, তাহলে প্রজারা রাজাকে কি দেয়, খাজনা দিত, কর দিত, তাই না? তো প্রজারূপে রাজরূপ সাগরেতে দিতে, বাড়ি মানে পানি। হ্যাঁ, বাড়ি মানে কি বলতো, পানি। তাহলে বাড়িরূপ করো তুমি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। আগের দিনে কি হইতো, প্রজারা রাজাকে খাজনা দিত, তো তেমন কপোতক্ষ নদ তার পানিটাকে সাগরকে গিয়ে সে পানিটা খাজনা হিসেবে দেয়। তো কপোতক্ষ নদটা প্রবাহিত হয়ে সাগরে পড়ে, সাগরকে এখানে রাজা বলা হচ্ছে, আর কপোতক্ষ নদকে কি বলা হচ্ছে, প্রজা। তাহলে কপোতক্ষ নদের পানিটা সে সাগরে গিয়ে মিশে যায়, অর্থাৎ কপোতক্ষ নদ তার নিজের পানিটাকে কর হিসাবে বা খাজনা হিসাবে তিনি কিন্তু সাগরকে দেয়, সেটা এখানে বলা হচ্ছে। প্রজারূপে রাজরূপ সাগরেতে দিতে, বাড়িরূপ কর তুমি, এই এতটুকুই, বাড়িরূপ করো তুমি, এতটুকুই হচ্ছে তোমাদের মোটামুটি আগে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে রাজা প্রজারা যেমন রাজাকে খাজনা দিত আগের দিনে, তেমনি কপোতক্ষ নদ নিজের বাড়ি বা পানিটুকুকে তোমার সাগরকে রাজা মনে করে তাকে সে দেয়, কর দেয়, সাগরকে কর দেয়, সেটা এখানে বোঝানো হয়েছে। বুঝছো বিষয়টা? আচ্ছা ওকে। এ মিনতি গাবে, এ মিনতি মানে অনুরোধ, একটা অনুরোধ, কবি অনুরোধ করতেছে, কবি অনুরোধ করতেছে। গাবে মানে গাইবে, গাবে মানে কি, গাইবে।
একটা মিনতি বা একটা অনুরোধ তুমি গাইবে বঙ্গজনের কানে, মানে বাংলার জনের কানে। বঙ্গজনের কানে মানে কি? এই বাঙালিদের কানে, বাঙালিদের কানে তুমি গাইবে। একটা মিনতি করতেছি যে এ মিনতি গাবে, একটা অনুরোধ তুমি গাইবে বঙ্গজনের কানে শখে সখারিতে। সখারিতে মানে হচ্ছে বন্ধুর জন্য গান, মাথায় রাখবা, বন্ধুর জন্য গান। তাহলে এখন দেখো তো, একটা মিনতি করতেছে কবি, এ মিনতি গাইবে, অর্থাৎ এ মিনতি একটা অনুরোধ করতেছে কবি, এ মিনতি গাবে বঙ্গজনের, অর্থাৎ বাঙালির জনের কানে, হ্যাঁ, বা বাঙালি জনের কাছে, এটা বোঝানো হয়েছে এখানে। শখে সখারিতে মানে আমি যে বাঙালিদের প্রতি তীব্র, বঙ্গজনের কানে শখে সখারিতে তার নাম এ প্রবাসে মজি প্রেম ভাবে। অর্থাৎ আমি যে প্রবাসে বসে কপোতাক্ষ নদ বলো বা মাতৃভূমিকে নিয়ে অনেক বেশি ভাবতেছি বা স্মৃতিকাতর হচ্ছি, এইটা তুমি হচ্ছে বাঙালি জনের কানে কানে গিয়ে কি করবা, বা বাঙালিদেরকে জানাই দিবা, সেটা এখানে মানে বোঝানো হচ্ছে। একটা মিনতি গাইবে বাঙালি জনের কানে গিয়ে গিয়ে, কি গাইবে? শখে সখারিতে মানে আমার জন্য গান গাইবে, তার নাম এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ আমি প্রবাসে মজি প্রেম ভাবে, অর্থাৎ আমি প্রবাসে বসে মাতৃভূমির প্রতি যে প্রেম বা ভালোবাসা দেখাচ্ছি, এইটা তুমি বাঙালিদের কাছে পৌঁছাই দিবা বা বাঙালিদেরকে জানাই দিবা, সেটা এখানে বলা আছে। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, লইছে যে নাম তব কি? বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ তুমি বাংলার সঙ্গীতে গিয়ে সবাইকে জানাই দিবা, তব মানে তোমার, এই তব মানে কি বলতো? তোমার। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। তো কবিতাটা মোটামুটি আমরা বুঝলাম। তো চলো এখন আমরা কিছু শব্দ অর্থ দেখি এবং কিছু নতুন নতুন শব্দ অর্থ আসবে, যেগুলো সম্পর্কে একটু বিস্তারিত তোমাদেরকে আমি আলোচনা করতে চাই। তো চতুর্দশপদী কবিতা মানে কি? এই কবিতায় অবশ্যই 14টা লাইন থাকবে। এরকম কয়টা লাইন থাকবে বলো তো? এরকম 14টা লাইন থাকবে। কবিতায় কয়টা লাইন থাকবে? 14টা লাইন থাকবে। তো এখানে একটু যদি ভালো করে দেখো, এটাকে চতুর্দশপদী কবিতা বলা হচ্ছে, অর্থাৎ 14 লাইনের কবিতা বলা হচ্ছে। ইংরেজিতে যাকে সনেট বলা হয়, কি বলা হয় বলো তো? সনেট। তাহলে 14 লাইনের কবিতাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? সনেট। তো বাংলায় চতুর্দশপদী কবিতা 14 চরণ সমন্বিত, ভাবসঙ্গত ও সুনির্দিষ্ট। আচ্ছা, এই চতুর্দশপদী কবিতার প্রথম চরণের অস্তবককে বলা হচ্ছে কি? অষ্টক। অর্থাৎ এই যে প্রথম যে অংশটা আছে না কবিতার, এই যে প্রথম অংশটা, এই যে এইটাকে যদি বলো, আমি একটু মুছে দেই বুঝার জন্য, দেখো ভালো করে বোঝো। প্রথম যে অংশটা আছে, এই যে 8 লাইন, 1 2 3 4 5 6 7 8, এই 8 লাইনটাকে বলা হচ্ছে, এই 8 লাইনকে বলা হচ্ছে অষ্টক। হ্যাঁ, কি বলা হচ্ছে বলো তো? অষ্টক বলা হচ্ছে। আর এই যে পরের যে 6 লাইন, এই যে পরের যে 6 লাইন, এই 6 লাইনকে কি বলা হচ্ছে জানো? দেখো আস্তে আস্তে আমি বুঝাই তোমাদেরকে বিষয়গুলো। এই 6 লাইনকে বলা হচ্ছে শতক, শতক বলা হচ্ছে। তো এই কথাটা এখানে লেখা আছে, বুঝছো? যে এই যে দেখো এখানে লেখা আছে কি, তোমাদের বইটাতে তোমরা দেখতে পাবা যে চতুর্দশপদী কবিতার প্রথম চরণের স্তবককে বলা হচ্ছে অষ্টক, পরবর্তী 6 চরণের স্তবককে কি বলা হচ্ছে বলো তো? শতক বলা হচ্ছে। শতক, এটাকে অক্টেভও বলা হয়, এটা সিস্টেট বলা হয়। তাহলে প্রথম অংশ, প্রথম 6 লাইনকে কি বলা হচ্ছে? অষ্টক, এবং পরের 6 লাইন, প্রথম 8 লাইনকে বলা, প্রথমের চরণটাকে, প্রথমে যেটা আছে আর কি 8 লাইন, সেটাকে বলা হচ্ছে অষ্টক, পরে যে 6 লাইন আছে তাকে বলা হচ্ছে শতক। তো অষ্টকে মূলত কি থাকে বলতো? ভাবের প্রবর্তনা থাকে, এটা থাকে ভাবের, এলে এমসিকিউ আকারে আসবে। আর শতকে কি থাকে বলতো? ভাবের পরিণতি থাকে। এলে এমসিকিউ আকারে অবশ্যই পরীক্ষাতে এই কটা আসবে, এই কটা এমসিকিউ আকারে অবশ্যই পরীক্ষাতে পাবা। যে অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা। আর শতকে কি থাকে? ভাবের পরিণতি থাকে। এগুলো তোমাদের এমসিকিউ এর মধ্যে আসবে। ওকে, এগুলো হচ্ছে এমসিকিউ এর মধ্যে আসবে। তারপরে দেখো কয়েক প্রকারের অন্তমিল আছে। প্রথম 8 লাইনে ক খ বিভিন্ন মিল আছে, বুঝছো? এগুলো আমরা এখন বুঝতে চাই একটু, এই যে এগুলো একটু বুঝবো আমরা। হ্যাঁ, তো চলো আমরা একটু বুঝি এই জিনিসগুলো আসলে কি, সেটা একটু বুঝবো আমরা।
তো চলো দেখি, তোমাদের এটা বুঝাই তাহলে বুঝতে পারবা। এই যে এখানে দেখো, মনে করো এই দন্তের নটা কবিতার শেষে প্রত্যেকটাতে কিন্তু দেখবা 14টা টোটাল লাইন আছে, এই জন্য সনেট, এবং 14টা করে অক্ষরও আছে। প্রত্যেকটা লাইনে দেখবো কয়টা করে অক্ষর আছে, 14টা করে অক্ষর আছে। তাহলে এখন আমরা এই যে এইটার অন্তমিল যেটাকে বলে ক খ খ খ এরকম কিছু একটা বলে, তো সেটা আসলে কি? তো আমি তোমাদের একটু দেখাই। তুমি যদি দন্তের নকে ক মনে করো, এটাকে ক মনে করো, হ্যাঁ, যতগুলো দন্তের ন আছে সেগুলোকে তুমি ক মনে করো। ক দন্তের নাগুলোকে কি মনে করো? শেষের দন্তের নগুলোকে তুমি কি মনে করো? ক মনে করো। ক, এই যে একটা দন্তের ন, তাহলে তুমি ক মনে করো। তাহলে এই কবিতার প্রথম 8 লাইনে বা অষ্টকের যতগুলো দন্তের ন আছে সেগুলোকে তুমি কি মনে করলা? ক মনে করলা। আর ল গুলোকে তুমি খ মনে করো। তাহলে যতগুলো লয় কাল লে আছে বা ল আছে এগুলোকে ভাইয়া তুমি খ মনে করো। খ, হ্যাঁ, এগুলোকে তুমি খ মনে করো, তাহলে তুমি বুঝতে পারবা। এই লয়কাল লেখে তুমি খ মনে করো। খ, এই লয়কাল লেখে তুমি খ মনে করো, যতগুলো শেষে ল আছে, তাহলে তুমি বুঝতে পারবো ঘটনাটা। এটাকে তুমি খ মনে করো। খ, এই খ মনে করো। তাহলে দেখো তো তুমি শেষের যে অংশটা তুমি কি দেখতে পাইলা? যে এই অষ্টকের মধ্যে ক খ ক খ ক খ, তারপরে খ ক, তাই না? তো এই কথাটা এখানে বলা আছে, বুঝছো? যে তোমার এই কথাটা এখানে তোমাদের বইয়ে বলা আছে। এই যে দেখো, যে কপোতক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। এখানে মিল বিন্যাস হচ্ছে, এই যে ভালো করে তাকাও, ক খ ক খ ক খ খ ক, এই যে এতটুকু দেখো, ক খ ক খ ক খ খ ক, দেখছো? তাহলে এই যে মিল বন্ধনটা এটা এখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, বুঝছো? এই যে এখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, যে ক খ ক খ ক খ খ খ। তাহলে প্রথম অষ্টকের মিল বন্ধনটা এবার খুঁজে পাইছো? আচ্ছা, ওকে, ফাইন। এবার ষটকের মিল বন্ধনটা যদি আমরা দেখি, অন্তমিলটা দেখি। আচ্ছা, দেখো ভালো করে, তুমি এই বটাকে ঘ মনে করো, বটাকে মনে করো ঘ, এই বয়কার বেটাকে তুমি ঘ মনে করো, এইটাকে তুমি ঘ মনে করো। ঘ, যত ব আছে সেগুলোকে তুমি ঘ মনে করো, আর ত গুলোকে তুমি গ মনে করো। সরি, ভুল করলাম, এগুলোকে তুমি গ মনে করো। হ্যাঁ, গ, এগুলোকে তুমি হচ্ছে গ মনে করো। গ, গ গ গ। আর এই যে তোমার হচ্ছে ত গুলাকে তুমি হচ্ছে গ ঘ মনে করো। ঘ, এই ত গুলোকে তুমি হচ্ছে ঘ মনে করো। ঘ, এই যে লাস্টের ত গুলোকে তুমি ঘ মনে করো। তাহলে শেষের অষটকে মিলটা কি পাচ্ছ বলো তো? গ ঘ গ ঘ গ ঘ না? শেষের ষটকের অন্তমিল কি? গ ঘ গ ঘ গ ঘ। তাহলে এই যে বিষয়টা এখানে দেয়া আছে, সুন্দর করে তুমি এখন বুঝতে পারবে আশা করি। এই যে দেখো, যে শেষের অংশটা হচ্ছে গ ঘ গ ঘ গ ঘ, হ্যাঁ, এভাবে দেয়া আছে, গ ঘ গ ঘ গ ঘ আকারে দেয়া আছে। তো এই যে বিষয়টা, এটা এখান থেকে তোমরা পাবা। সনেট হইতে গেলে তার প্রথম অংশকে বলি কি আমরা? অষ্টক, আর শেষের অংশকে স্তবককে বলি আমরা ষটক। অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা, আর ষটকে থাকে ভাবের কি? পরিণতি। এগুলো এমসিকিউ আকার আসবে। আর মিলটা কি? ক খ ক খ ক খ খ খ, আবার গ ঘ গ ঘ গ ঘ, শেষের মিলটা হচ্ছে গ ঘ গ ঘ গ ঘ। তো এগুলো ভালো করে মাথায় রাখবা। এগুলো তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে, অথবা এগুলো এমসিকিউ আকারের মধ্যে কিন্তু থাকবে। এগুলো একটু ভালো করে দেখবা। তো চলো আমরা এখন পাঠ পরিস্থিতিটা দেখি। কপোতক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী, অর্থাৎ 14টা অক্ষর আছে, প্রতিটা লাইনে 14টা কি আছে? কবিতাও আছে। সংগ্রহ চতুর্দশপদী কবিতা বলি থেকে এটা সংগ্রহ করা হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। অর্থাৎ কবি যে মাতৃভূমির প্রতি যে তার ভালোবাসা বা স্মৃতিকাতর, শৈশবের স্মৃতি যে তাকে বারবার মনে পড়তেছে, তার সেটার আদলে মূলত তার কি হচ্ছে বলতো? তার মাতৃভূমির প্রতি যে ভালোবাসা সেটা প্রদর্শিত হচ্ছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে তিনি কিন্তু এখানে বড় হয়েছে। তিনি যখন ফ্রান্সে বসবাস করেন
ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব ও কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়ে তোলে কাতরতা। অর্থাৎ তিনি সুদূর বিদেশে থেকে দেশের প্রতি তার একটা ভালোবাসা প্রকাশ পায় বা দেশের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়, হ্যাঁ, বেশি করে সৃষ্টি হয়। তো কেউ যখন বিদেশে থাকে তখন দেশকে অনেক বেশি মিস করে, সেটাই এখানে বলা হয়েছে। স্মৃতি কাতরতা জাগিয়ে তোলে, তার অনেক স্মৃতির কথা মনে পড়ে। হ্যাঁ, দূরে বসেও তিনি যেন কপোতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। তাহলে দূরে বসেও তিনি কপোতক্ষ নদের কলকল ধ্বনি কি পান? শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কারণ কবি তো আর দেশে আসাটা, তিনি যেহেতু খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গেছেন, তো দেশে আসাটা তার জন্য অনেক বেশি সমস্যা বা চ্যালেঞ্জিং ছিল। তো তখন তিনি সন্দেহ জাগছে যে আর কি কপোতক্ষ নদের দেখা তিনি পাবেন, সেটা বলছেন। কপোতক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধু ভেবে তাকে স্নেহদরে যেমন স্মরণ করেন, কপোতক্ষ নদ যেন একইভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কবি যেহেতু কপোতক্ষ নদকে বন্ধু ভেবে স্মরণ করতেছেন, তাহলে কপোতক্ষ নদও যেন কবিকে তার স্নেহ ডরে তাকে নিজের কাছে বা বন্ধু ভেবে তাকে গ্রহণ করে, এটাই বলতে চাইছে। অর্থাৎ কবি যেমন নদকে ভালোবাসে, নদও যাতে কবিকে ভালোবাসে বা স্বদেশও যাতে কবিকে ভালোবাসে, সেটাই যাতে ঘটে, এটাই কবি আশা করতেছেন। তো কপোতক্ষ নদ যেন তাকে স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে। অর্থাৎ কপোতক্ষ নদের কাছে তিনি বলতেছেন যে তুমি, আমি যে কত তোমাকে বা দেশকে ভালোবাসি, সেটা তুমি বাঙালিদের কানে কানে কি করে দিবা? পৌঁছাই দিবা, সেটাই এখানে বলা হয়েছে। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়ছে। অর্থাৎ দেশের প্রতি মানুষের যে একটা ব্যাপক ভালোবাসা, সেটা যে একটা মানুষের একটা জন্মগত অভ্যাস, সহজাত প্রবৃত্তি মানে জন্মগত অভ্যাস, সেটা এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। তো দুই একটা সংক্ষিপ্ত কোশ্চেন আমরা দেখি কি বলা হয়েছে, তারপরে আমরা আস্তে আস্তে বিষয়গুলোর দিকে তাকাবো। তো প্রথম যে সংক্ষিপ্ত কোশ্চেনটা আছে দেখো, কপোতক্ষ নদ, হ্যাঁ, কপোতক্ষ নদ কবিতায় কবি কিভাবে কান জুড়িয়েছেন? কবি কান কিভাবে জুড়িয়েছেন বলো তো? এটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে। তো এই যে একটা যে ব্যাপার, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে নদীর কলকল ধ্বনি, কপোতক্ষ নদের কলকল ধ্বনি কবির কানে এসে বাজে ভ্রান্তির ছলনে বা ভুলের ছলনে। এটা এই নদীর কলকল ধ্বনি দ্বারাই কবি কি করছে বলতো? তার কান জুড়িয়েছে, সেটা এখানে বলা আছে। নদীর কলকল ধ্বনি বা কপোতক্ষ নদকে স্মরণ করে যে নদীর কলকল ধ্বনির কথা মনে করেই কবির কান জুড়িয়েছে, সেটা এখানে বলা আছে। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা কি? জুড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে, ওই কথাটাই বলা হচ্ছে যে এটা অনেকগুলো সালে আসছে। দেখছো, ঢাকা বোর্ড 24, যশোর বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24 এর সালে আসছে। তো জুড়ায় একান আমি ভ্রান্তির ছলনে বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, জুড়ায় একান আমি ভ্রান্তির ছলনে বলতে কবি আশার ছলনায় নিজের মনকে তৃপ্ত করার কথা বুঝিয়েছেন। অর্থাৎ নদীর কলকল ধ্বনি শুনে কবি তার মনকে জুড়িয়েছে যে আমি তো মনে হয় নদীর পাশেই আছি, নদীর কলকল ধ্বনি শুনতে পাচ্ছি। তো এই যে আশা যে নদীর পাশে আমি আছি, নদীর কথা কলকল ধ্বনি শুনতে পাচ্ছি, এটা শুনে তিনি তার মনকে সান্ত্বনা করছেন বা নিজের মনকে তৃপ্ত করছেন, সেটাই মূলত এখানে বলা হয়েছে। যে কবির ওই কলকল ধ্বনি শুনে যাতে কবির নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করছে, সেটাই মূলত এখানে কিন্তু বিস্তারিত বলা আছে। তোমরা পড়লে এটা জাস্ট বুঝতে পারবা, নদীর কলকল ধ্বনি শুনছেন, সেটাই হচ্ছে মূল কথা আর কি। হ্যাঁ, দগ্ধ শতরূপী তুমি জন্মভূমি স্থানে বলতে কবি কি বুঝিয়েছেন? তো এটাও দেখো মোটামুটি কয়েকটা বোর্ডে আসছে, 25, 24, 23 বরিশাল বোর্ডে আসছে। কপোতক্ষ নদ কবিতায় কবি কপোতক্ষ নদের স্নেহ দ্বারায় সিক্ত হওয়ার কথা শৈশবে কাটানোর স্মৃতিচারণ করেছেন। কপোতক্ষ নদকে ঘিরে তার অনেক আনন্দ বেদনা স্মৃতি রয়েছে। মায়ের দুধ পান করে সন্তান যেমন পুষ্ট হয়, তেমনি কপোতক্ষ নদের জল ধারায় কবি হৃদয়কে তৃপ্ত করেছেন। অর্থাৎ কবি নদীটাকে মায়ের সঙ্গে তুলনা করছেন। মায়ের দুধ পান করে একজন ছেলে যেমন বা একজন বাচ্চা যেমন তোমার হচ্ছে তৃপ্ত হয়, তেমন নদীর পানি পান করে বা নদীর ভালোবাসা ব্যবহার করে বা নদীর জল ধারায় কবি হৃদয়কে কী করছে? তৃপ্ত করছে, সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ নদীর পানিটাকে কবি তোমার হচ্ছে কি বলা হচ্ছে? মায়ের দুধের সাথে কি করছে? তুলনা করছে, সেটাই এখানে মূলত বিস্তারিত বলা হয়েছে। আচ্ছা,
এরপর হচ্ছে আচ্ছা এটাই ছিল কবিতা আর কি, মোটামুটি এই কটাই ছিল। আরও বই থেকে আরও একটু একটা পড়বা তোমরা, আমি জাস্ট তোমাদের বেসিকটা দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে আরও আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত দেখব, ঠিক আছে? তো চলো আমরা দেখি, এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি, তাহলে আরও আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখি আমরা কি বলা আছে। মাইকেল মধুসূদন দত্তের অমর কৃতি কোনটি? মেঘনাদ বধ কাব্য। তার অমর কৃতি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, হচ্ছে তার অমর কৃতি। তার অমর কৃতি কি বলতো? মেঘনাদ বধ কাব্য। শর্মিটা কোন ধরনের রচনা? তার একটা নাটক। শর্মিটা হচ্ছে তার একটা নাটক, হ্যাঁ নাটক শর্মিটা। শর্মিটা হচ্ছে তার নাটক। আচ্ছা, একেই কি বলে সভ্যতা? এটা মাইকেল মধুসূদন দত্তের কোন ধরনের রচনা? এটা হচ্ছে তার প্রহসন, মানে হাস্যরসাত্মক, হ্যাঁ ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক টাইপের আর কি, প্রহসন বলে এটা। বাংলা ভাষায় মধুসূদন দত্তের প্রবর্তিত ছন্দ কোনটি? অমিত্রাক্ষর বা সনেট? এটা হচ্ছে অমিত্রাক্ষর, হ্যাঁ অমিত্রাক্ষর এইটা। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। কে করেন বলো তো? মাইকেল মধুসূদন দত্ত করেন। সনেটের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত করেন, হ্যাঁ জি। কপোতক্ষ নদ কবিতায় শতধ হে নদ তুমি পরমোর মনে, এই পঙ্কুক্তিটি দ্বারা মধ্যে কোন ভাবটি প্রকাশ করেছে? সর্বদা নদীর কথা মনে পড়ে, স্বদেশ প্রেম, স্মৃতিকাতরতা, ভ্রান্তি, ছলনা, স্নেটরে। তিনি কিন্তু সর্বদা নদীর কথা মনে পড়ে, অর্থাৎ তার স্মৃতিকাতরতার কথা এখানে বোঝানো হয়েছে, যে তার পুরাতন স্মৃতির কথা মনে পড়ে, এটা স্মৃতিকাতরতা এখানে বোঝানো হয়েছে, হ্যাঁ। যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, এখানে মায়া মন্ত্রধ্বনি বলতে আসলে কি বলা হচ্ছে? স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনা অনুরূপণ, এইটা স্বপ্নের মধ্যে তিনি যা কিছু দেখতেছেন এটা। যেমতি লোক নিশার স্বপন, নিশা মানে রাত, নিশা মানে কি বলতো? রাত, রাতের স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। তো এই জন্য স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনার অনুরূপণ, সেটা এখানে বোঝানো হয়েছে মূলত, হ্যাঁ জি। কপোতক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কপোতক্ষ নদের কি? মায়া মন্ত্রধ্বনি হচ্ছে কপোতক্ষ নদের কলকল শব্দ। কলকল শব্দটা ভ্রান্তির ছলনে যেমন দেখে, এইটা আর কি মায়া মন্ত্রধ্বনির মতো লাগে, জি। কপোতক্ষ নদ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছলনা কি? মায়া মন্ত্রধ্বনি। এটা কি ভ্রান্তির ছলনা? কি মানে ভ্রান্তির ছলনায় কবি স্বপ্নে মায়া মন্ত্রধ্বনির মতো করে নদীর কলকল শব্দ শুনতে পায়। মায়া মন্ত্রধ্বনি হচ্ছে নদীর কলকল ধ্বনি, কলকল ধ্বনিটাই তিনি মায়া মন্ত্রধ্বনির মতো শুনতে পান। তাহলে ভ্রান্তির ছলনায় কবি কি দেখেন? নদীর কপোতাক্ষের কলকল ধ্বনি দেখেন। কি দেখেন? কবির কলকল ধ্বনি দেখেন। শোনেন, জুড়ায় একান আমি ভ্রান্তির ছলনে, চরণটিতে কি প্রকাশ পেয়েছে? জুড়ায় একান আমি ভ্রান্তির ছলনে, এখানে কবির ওই যে কপোতক্ষ নদের কলকল ধ্বনি শুনে কবির মনকে তৃপ্ত করেছেন, সেটা বোঝানো হয়েছে। যে কপোতক্ষ নদের কলকল ধ্বনি শুনে কবি তার মনকে তৃপ্ত করছেন, সেটা এখানে বলা হয়েছে, তৃপ্তিবোধ। কপোতক্ষ নদের জলকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কপোতক্ষ নদের জলকে তিনি মায়ের দুধের সাথে তুলনা করছেন, অর্থাৎ মাতৃদগ্ধ, মাতৃদগ্ধ, হ্যাঁ মায়ের দুধের সাথে তুলনা করছে। আর কি হে হবে দেখা চরণটি দ্বারা কোনটি বোঝানো হয়েছে? অর্থাৎ কবি সন্দেহ প্রকাশ করতেছে যে নদীর সাথে কি আর কখনো দেখা হবে, অর্থাৎ নদীকে দেখার যে একটা আকাঙ্ক্ষা তার মধ্যে, সেটা দেখা যাচ্ছে। নদীকে দেখার একটা আকাঙ্ক্ষা তীব্র, নদকে দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ জি। আর কি হবে দেখা, এতে কি প্রকাশ পেয়েছে? এতে মধ্যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, নদীকে দেখার একটা, এটা সংশয় না, সংশয়ও ঠিক আছে, যে আর কি হবে দেখা, এতে কি প্রকাশ পেয়েছে? সংশয় প্রকাশ পেয়েছে। কপোতক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপে কল্পনা করে? সাগরকে রাজা রূপে কল্পনা করেন। রাজা রাজা রাজা, সাগরকে রাজা, আর কপোতক্ষ নদ হচ্ছে পূজা। সাগরকে তিনি রাজা হিসেবে কল্পনা করেন, সাগরকে রাজা। প্রজারূপে রাজা রূপ সাগরেতে দিতে বাড়ি রূপ করো তুমি, এখানে বাড়ি করো কাকে দেয়? তাহলে রাজা যেমন প্রজা যেমন রাজাকে দেয়, সেটা বোঝানো হয়েছে। তো এইখানে বোঝানো হচ্ছে যে কপোতক্ষ নদ সাগরকে পানি দেয়, সেটা বলছে। নদ সাগরকে দেয়, নদ দেয় কাকে? সাগরকে। রাজা প্রজা যেমন রাজাকে দেয়, তেমন নদ দেয় কাকে? সাগরকে, সেটা বোঝানো হয়েছে এখানে। কপোতক্ষ নদ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে? কপোতক্ষ নদ কবিতায় কপোতক্ষ নদকেই প্রজা বলা হয়েছে। কপোতক্ষ নদকে কি বলা হয়েছে? প্রজা বলা হয়েছে। কপোতক্ষ নদ কবিতায় কপোতক্ষ নদকে প্রজা বলা হয়েছে। প্রবাস জীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করেন?
প্রবাস জীবনে কবি কাকে প্রেম ভারে স্মরণ করেন? বঙ্গভূমিকে, বঙ্গবাসীকে, রাজা প্রজা, কপোতক্ষ নদকে। কপোতক্ষ নদ হবে অ্যান্সার। অ্যান্সার হবে কাকে বলো তো? কপোতক্ষ নদকে। কপোতক্ষ নদকে। কপোতক্ষ নদ কবিতায় শেষ পঙ্ক্তি কোনটি? লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীত, এই যেটা লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীত, এই যেটা। ওকে ফাইন। সতত মানে কি? সর্বদা বা সবসময়। সতত মানে কি? সর্বদা বা সবসময়। চতুর্দশপদী কবিতার অষ্টককে কি বলে? প্রথম অষ্টককে বলে কি? ভাবের প্রবর্তনা থাকে। অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা। দেখছো? ভাবের প্রবর্তনা থাকে। ইয়েস। আর কপোতক্ষ নদ কবিতার অষ্টকে মিল বিন্যাস কি? কখ 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 খখ। কখ কখ এই যে এইটা হবে। কখ 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 খখ এই যে এইটা থাকে। দেখছো? এগুলো এমসিকিউ এর মধ্যে আসছে। এগুলো ভালো করে পড়তে হবে কিন্তু। হ্যাঁ, কপোতক্ষ নদ কবিতাটি রচনা করলে কবি কোন দেশে ছিলেন? কবি ফ্রান্সে ছিলেন। ফ্রান্স কবি ফ্রান্সে ছিলেন। আচ্ছা ওকে, এখন আমরা সৃজনশীল দু একটা দেখি, তাহলে বুঝতে পারবো আর কি। হ্যাঁ জি, চলো দেখি আমরা সৃজনশীল। আচ্ছা, গ্রামে বেড়ে ওঠা শাহেদ জীবিকার সন্ধানে পাড়ি জমান স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। সেখানে কাজ ও বেতন ভালো। শাহেদের আজ প্রতিষ্ঠিত হওয়ার সত্ত্বেও মনের মধ্যে কিসের যেন একটা অভাব অনুভব করেন। চাকচিক্যময় শহরের জৌলস মানে চাকচিক্যতা আর কি, কর্মব্যস্ততার কারণে শৈশবের স্মৃতি এখন তার কাছে ধূসর মনে হয়। অর্থাৎ সুইজারল্যান্ডের যে চাকচিক্যময় শহর বা উন্নত শহর দেখে তার শৈশবকালের স্মৃতির কথা খুব একটা মনে হয় না, সেটা এখানে বোঝানো হয়েছে। তার শৈশবকালের স্মৃতি খুব একটা, শাহেদ সাহেবের শৈশবকালের স্মৃতি মনে পড়ে না, সেটা এখানে বোঝানো হয়েছে। তো চলো আমরা দেখি কপোতক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস কীরূপ। একটু আগে দেখলাম না যে ক খ ক খ ক খ খ খ এরকম অষ্টক মিলবে, এটা হচ্ছে মিল বিন্যাস। প্রজারূপে রাজরূপ সাগরেতে দিতে বাড়িরূপ করো তুমি। আচ্ছা, এখানে কি বোঝানো হচ্ছে? রাজা যেমন প্রজাকে কর দেয়, প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি কপোতক্ষ নদ সাগরকে তার কর হিসেবে বা খাজনা হিসেবে তিনি কিন্তু জল দান করে, সেটাই বা পানি দেয়, সেটাই এখানে মূলত বোঝানো হয়েছে। এইটাই কপোতক্ষ নদ সাগরকে যে তার জল দেয় কর হিসাবে, সেটা বোঝানো হয়েছে। উদ্দীপকের কপোতক্ষ নদ কবিতার বৈসাদৃশ্যপূর্ণ দিক কোনটি? বৈসাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে তোমার কবির মধ্যে স্বদেশের প্রতি বা মাতৃভূমির প্রতি যে একটা স্মৃতি কাতরতা, দেশে ফিরে আসার আকুলতা বা শৈশবের স্মৃতির প্রতি যে আকুলতা আছে, কিন্তু উদ্দীপকের মধ্যে এটা নাই। উদ্দীপকের স্মৃতিকতা মনে হয়েছে, বাট তার কাছে খুব বেশি মিস করতেছে না, তো সেটা এখানে বোঝানো হয়েছে আর কি, যে মাতৃভূমিতে ফিরত আসার যে তার আকুতি, সেটা এখানে নাই, সেটাই হচ্ছে বৈসাদৃশ্য। কবিতার মধ্যে কবির দেশে ফিরে আসার, কপোতক্ষ নদের পানি পান করার যে একটা ইচ্ছা বা কপোতক্ষ নদকে ভালোবাসার যে ইচ্ছা, তার শাহেদ সাহেবের মধ্যে এইটা নাই। কারণ শাহেদ সাহেবের আধুনিকতার ছলে, চাকচিক্যতার আড়ালে তিনি নিজের অতীতকে কি করছে, ভুলে গেছে, সেটা বোঝানো হয়েছে এখানে। উদ্দীপক ও কপোতক্ষ নদ কবিতার ভাবগত চেতনা অভিন্ন। অবশ্যই ভাবগত চেতনা অভিন্ন, একই চেতনা, কারণ দুইজনের মাতৃভূমির প্রতি কি আছে বলতো, একটা ভালোবাসা আছে বা ছিল, কিন্তু তোমার হচ্ছে দুইজনে দেশকে অনেক বেশি ভালোবাসে, বাট একজন দেশে ফেরত আসতে চায় আর একজন দেশে ফেরত আসতে চায় না, এটা হচ্ছে বৈসাদৃশ্য। আর মিল হচ্ছে তারা কি, দুইজনেই তাদের শৈশবের কথা মনে পড়ে, দুইজনেই তাদের দেশকে কি বলে, ভালোবাসে। তো সেটাই হচ্ছে এখানে মিল হচ্ছে এইটা। আর অমিল কোনটা? একজন দেশে ফেরত আসতে চায়, একজন দেশে কি আসতে চায় না। উদ্দীপকের শাহেদ সাহেব দেশে ফেরত আসতে চায় না। এগুলো তোমরা বই থেকে পড়লেই পারবো আশা করি, এগুলো কঠিন কোনো বিষয় না। আচ্ছা, আরেকটা দেখি আমরা। এ আমার শৈশবের নদী, হ্যাঁ, অদূরের বিল থেকে পানি কৌড়ি, পান কৌড়ি, মাছরাঙা বক পাখায় জলে ফোঁটা ফেলে দিয়ে উড়ে যায় দূরে। জনপদে কি অধীর কোলাহল মায়াবী নদী, এনেছে স্রোতের মতো আমি তার খুঁজিনি কিছুই। আচ্ছা, এখানে কবি তার নদীর মধ্যে, বিভিন্ন বিলের মধ্যে বা নদীর মধ্যে যাই বলো, মাছরাঙা বক পানকৌড়ো ইত্যাদি উড়ে চলে যায়, জনপদ তাকে অধীরভাবে আগ্রহ করে, এই যে বিষয়গুলো এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ নদীর প্রতি ভালোবাসা বা দেশের প্রতি ভালোবাসাটা বোঝানো হচ্ছে এই উদ্দীপকের মধ্যে, সেটা বোঝানো হচ্ছে। কপোতক্ষ নদ কবিতায় প্রজাকে, প্রজা হচ্ছে কপোতক্ষ নদ নিজেই, হ্যাঁ প্রজাকে
কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ নিজেই হচ্ছে প্রজা, বুঝছো? আচ্ছা, 2 নম্বরটা কি বলা হচ্ছে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। তাহলে কবি যে দেশ বিদেশে অনেক বেশি নদী নদ দেখলো, কোনো নদীর পানি পান করে বা কোনো নদীর কাছেই গিয়ে কবি তার তৃষ্ণা মেটাতে পারে না, শুধুমাত্র কপোতাক্ষ নদের কাছে আসলেই কবি তার কি মেটাইতে পারে, তৃষ্ণাটা মেটাইতে পারে, কবি সেটা এখানে বুঝাইছে। কিন্তু স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, অন্য কোনো নদীর নদী পানি পান করে তার তৃষ্ণা মিটবে না, কবি এখানে সেটাই বুঝাইছে। উদ্দীপকে সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার সঙ্গতিপূর্ণ দিক কোনটা? সঙ্গতিপূর্ণ দিক হচ্ছে কবি যেমন তার নদীকে ভালোবাসতেন, তো এই উদ্দীপকের কবিও কিন্তু কি করছে, তার যে বিল বা নদী বা মাতৃভূমিকে ব্যাপক পরিমাণ ভালোবাসে, সেটা এখানে বলা হচ্ছে। উদ্দীপকটিতে কপোতাক্ষ নদ কবিতার একটি দিকের প্রকাশ ঘটেছে, মন্তব্যটি যুক্তিকতা নিরূপণ করে। আচ্ছা, কপোতাক্ষ নদ কবিতার 2টা দিক, কবি দেশকে ভালোবাসে, দেশের অতীত স্মৃতি মনে করে, আবার দেশে ফেরত আসতে চায়, ফেরত আসার জন্য কবির মন ব্যাকুল হয়ে আছে, বাট এখানে সেই মন্তব্যটা নাই, এখানে শুধুমাত্র মাতৃভূমির প্রতি একটা ভালোবাসা আছে, বা বিলের প্রতি, নদীর প্রতি বা দেশের প্রতি একটা ভালোবাসা, সেই দিকটা ফোটা হয়েছে। কিন্তু তার স্মৃতিকাতরতার আড়ালে দেশে ফিরে আসা যেটা আকুল আগ্রহ, সেটা কিন্তু তার এখানে ফুটে ওঠে নাই। তো এটাই হচ্ছে তার এখানে একটা দিক মাত্র ফুটে উঠছে। কপোতাক্ষ নদ কবিতায় 2টা দিক, একটা স্বদেশ প্রেম এবং তার ফিরে আসার আকুলতা, আর এখানে হচ্ছে শুধু স্বদেশ প্রেমটাই দেখানো হয়েছে, আকুলতাটা দেখানো হয় না, সেটাই এখানে বলা হয়েছে। তো এগুলো জাস্ট তোমরা পড়লেই, বই থেকে পড়লে এগুলো পারবা। তো চলো তোমাদেরকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। অলরেডি আমি এটা বলছি, আমাদের একটা বাংলা, ইংরেজি, গণিত, তো বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, গণিত তোমরা যাই বলো না কেন, বাংলা প্রথম প্লাস দ্বিতীয় পত্র একত্রে। তো আমাদের বেসিক টু প্রো কোর্স আছে, ইংরেজি প্রথম প্লাস দ্বিতীয় পত্র, এটার উপরে আমাদের বেসিক টু প্রো কোর্স আছে, আর সাধারণ গণিতের উপর তো কোর্স আছেই। সায়েন্স আর্টস কমার্সের প্রতিটা সেটা তো আচ্ছা, এটা তো পুরোটা একটা কোর্স। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের তো আলাদা আলাদাভাবে সায়েন্স আর্টস কমার্সের উপর আলাদা কোর্স আছেই। তো তোমরা যদি এই কোর্সগুলোতে ভর্তি হতে চাও, তাহলে প্রথমে বলবা আমাদের বেসিক টু প্রো কোর্সে ভর্তি হওয়ার জন্য কী কী করতে হবে। তো প্রথমে এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ 01711070671, এই নাম্বারে জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ করে দিবা বা SMS করে দিবা বা কল দিবা যে স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই, আমি SSC 2028 ব্যাচ বা 27 ব্যাচ, আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই। তাহলে আমাদের অ্যাডমিন তোমাদেরকে সব কিছু বিস্তারিত দেখায় কোর্সে কী করাবে, ভর্তি করাবে। তো ব্যাপারটা কপোতাক্ষ নদ সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।